হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। ফাইন, হোপফুলি সবাই যুক্ত হয়ে যাবা। আচ্ছা, ওকে ফাইন, অনেকে অলরেডি যুক্ত হয়েছ। সো আজকে আমাদের ভেক্টরের 6 নাম্বার ক্লাস। সো এর আগে আমরা 5টা ক্লাস করেছি। সো ভেক্টরের উপরে আরো ক্লাস হবে। ভেক্টরের উপরে মোট ক্লাস হওয়ার কথা ছিল 6টি, বাট আমার মনে হয় ভেক্টরে আজকের পড়ার পরেও আরো মাল্টিপল ক্লাস দরকার হবে। সো ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আজকের ভেক্টরের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, রিদম সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম। আফনান ওয়ালাইকুম আসসালাম। সৈকত যুক্ত হইছো, সানিয়া বিনতে। আচ্ছা, শওকত জিজ্ঞাসা করেছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো বলে দিতে পারো। আচ্ছা ফাইন, তাহলে সেক্ষেত্রে আমরা এর আগের দিনে ভেক্টরের গুণন নিয়ে পড়েছি। তো আজকে আমরা যে পার্টগুলো পড়ব সেই পার্টের ভিতরে থাকবে হচ্ছে ভেক্টরের ক্রস গুণনের কিছু অ্যাপ্লিকেশনস, এট দ্য সেম টাইম হচ্ছে ভেক্টর বিয়োগের যে অংশটা আছে সেই অংশটা আজকে ক্লাসে আমরা পড়ব। আচ্ছা, উইলিয়াম জ্যাক, লিজেন্ড অফ ফিজিক্স। আচ্ছা, মাই প্লেজার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই ইংলিশ ভার্সনের জন্য কিছু গাইডলাইন দিয়েন। ইংলিশ ভার্সনের জন্য আসলে বেসিক্যালি আলাদা করে গাইডলাইনের কি আছে, একই জিনিস বাংলা ভার্সনে যেভাবে পড়তে হবে ইংলিশ ভার্সনে সেভাবেই পড়তে হবে। তো ইংলিশ ভার্সনের জন্য যেটা হয় যে অ্যাভেলেবেল বুকস একটু কম থাকে বা সব রাইটারের ভার্সনের হয়তো বা থাকে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যে বুক তুমি পড়তেছো তপন স্যার হলে তপন স্যার ফলো করো, আর পাশাপাশি যে সকল বই বেশি কন্টেন্ট আছে এইরকম বই অনুশীলনীর জন্য বাংলা বই কিনে রেখো। ওকে, আর ভার্সনের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার সময় শুধুমাত্র ভার্সনে হয়, আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে পড়ছি এইভাবেই তোমাকে পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা ফাইন। সায়েম খান ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া কালকের ম্যাথটা করছিলাম, আপনাকে মেসেজে নক দিছি একটা কনফিউশন নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিব। ফাইন, তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সো ভেক্টরের আজকে আমরা অল্প কিছুটা সময়ের ভিতরে আজকের যতটুকু পড়ার উদ্দেশ্য ততটুকু পড়ে ফেলি। চলো, তো ভেক্টরের ক্রস গুণন রিলেটেড বেশ কিছু প্রবলেম থাকে, আমরা ওই প্রবলেমগুলো দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা ফাইন। সো গত দিনের ক্লাসে আমরা একটা বাড়ির কাজ দিয়েছিলাম, তো সেইটা আমরা আগে একটু বের করি। সে দুইটা ভেক্টর দেওয়া আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে দুইটা ভেক্টর দেওয়া আছে এ এবং বি। বলা হয়েছিল এ এর লম্ব দিকে বি এর উপাংশ নির্ণয় করো। এ এর লম্ব দিকে বি এর উপাংশ, আমরা এ বরাবর বি এর উপাংশ গত ক্লাসে শিখেছি। ফাইন, তাহলে ভেক্টর দুইটা যা ছিল, এটা ছিল এ ভেক্টর 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর একটা ভেক্টর ছিল বি যেটা হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তো এটা আমরা আগে একটু করে ফেলি। হ্যাঁ, এটা ছিল মাইনাস কে ক্যাপ। সো আমাদের উদ্দেশ্য ছিল এর লম্ব দিকে বি এর উপাংশ বের করা। এ এর, সবাই মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই বুঝে ফেলবা, লম্ব দিকে বি এর উপাংশ ভেক্টর। আমরা এ বরাবর বি এর উপাংশ ভেক্টর বের করতে পারছি, এখন আমরা এর লম্ব দিকে বি এর উপাংশ ভেক্টর বের করতে চাই। তাহলে নরমালি খেয়াল করলেই তোমরা বুঝতে পারতেছো, লেটস সে এইটা হচ্ছে গিয়া এ ভেক্টর আর এইটা ছিল হচ্ছে গিয়া বি ভেক্টর। এখন এ বরাবর বি এর উপাংশ বললে, এটা দ্বারা এইটুকুকে বুঝায়, যেটাকে আমরা বিএক্স বলতে পারি। নিশ্চয়ই বুঝতে পারছো, তার মানে বি এর এ বরাবর অংশ, এটা আমরা বের করা শিখছি আগের ক্লাসে। তাহলে এবার চিন্তা করে দেখো, বি কে তো দুই ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে এ বরাবর আর একটা হচ্ছে এ লম্ব দিক বরাবর। তাহলে এই বি ভেক্টরকে দুইটা টুকরা করলে এ বরাবর একটা আছে এবং আরেকটা আসে হচ্ছে এ লম্ব দিক বরাবর, যেটাকে আমরা বলতে পারি বি ওয়াই। আমাদেরকে বের করতে বলছে এর লম্ব দিকে বি এর উপাংশ, তার মানে বুঝতেছো আমাদের বের করতে হবে হচ্ছে এই বি ওয়াই ভেক্টরটা। এখন দেখতেছো বি কে ভাগ করলে দুইটা হয়, একটা হচ্ছে বিএক্স আর একটা হচ্ছে বি ওয়াই। বিএক্সটা হচ্ছে এ বরাবর আর বি ওয়াইটা হচ্ছে এর লম্ব দিকে। এইটা আমাদের এবার আনসার। তাহলে এটা তো বুঝতেছো বি কে ভাগ করে দুই টুকরা পাইছি,
তার মানে এই দুইটা ভেক্টরকে যোগ করলে বি পাবো। তাহলে এইভাবে লিখা যাবে বি ভেক্টর ইকুয়ালস টু বিএক্স ভেক্টর প্লাস বিওয়াই ভেক্টর। ওকে, তাহলে আমাদের এবার আনসারটা কে বিওয়াই, কজ এর লম্ব দিকের রূপাংশটা লাগবে। তাহলে বিওয়াই ইকুয়ালস টু কি লেখা যাবে, এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, বিওয়াই ভেক্টর ইকুয়ালস টু লেখা যাবে এটাকে এই সাইডে রেখে বিএক্স কে এই সাইডে যদি পাঠাই দেই তাহলে বুঝতে পারছি বি ভেক্টর মাইনাস বিএক্স ভেক্টর। তাহলে এটা করলেই তো আমরা আমাদের আনসারটা পেয়ে যাচ্ছি। নিশ্চয়ই সবাই এতটুকু বুঝে ফেলছো। ওকে, তাহলে এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বি ভেক্টরটা দরকার এবং বিএক্স ভেক্টরটা দরকার। এই দুটা ভেক্টরকে বিয়োগ করে দিলেই আমরা আমাদের আনসার পাবো, এর লম্ব দিকে বি এর উপাংশ। আচ্ছা, তাহলে এখান থেকে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে বি ওয়াই। সো অলরেডি আমরা দেখে ফেলছি বি ওয়াই ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস বিএক্স ভেক্টর। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। এখন আমাদের কাছে বি ভেক্টরটা অলরেডি আছে, আমাদের কাছে বি ভেক্টরটা অলরেডি আছে, তাই না? বি ভেক্টর তো গিভেন, বি ভেক্টর অলরেডি আমাদের কাছে গিভেন, এইটা হচ্ছে বি ভেক্টর। তাহলে বি ভেক্টরটা আমাদের কাছে রয়েছে, তাহলে এটা এখানে বসাইতে পারবো। এখন বিএক্সটা লাগবে। বিএক্সটার পরিচয় কি? বিএক্সটা হচ্ছে এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ। এটা তো আমরা আগের ক্লাসেই বের করে রাখছি। এই যে বিএক্স দেখতেছো, এটা হচ্ছে বিএক্স, এই যে এ বরাবর বি এর উপাংশ, এটা কি আমরা বলতে পারি বিএক্স। তাহলে এটা ইকুয়ালস টু -10/29, 15/29 -20/29। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি বি ভেক্টরটা এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস বিএক্স ভেক্টর আগের দিন আমরা বের করেছি, যেটা হচ্ছে -10/29 আই ক্যাপ প্লাস 15/29 জে ক্যাপ মাইনাস 20/29 কে ক্যাপ। বরাবর উপাংশ বের করার যে সূত্র, এটা আমরা আগের দিন শিখছি, ওখান থেকে বের করছি। ফাইন, তাহলে এবার এই দুইটাকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব এর লম্ব দিকে বি এর উপাংশ। আচ্ছা, এটা হচ্ছে 1, আর এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, তাহলে এখানে হবে 1 + 10/29 আই ক্যাপ, দেন এখানে জে এর সহগ 1 আর এখানে জে এর সহগ 15/29, এটা আবার মাইনাস, দ্যাটস ওয়াই 1 - 15/29 জে ক্যাপ, দেন अगेन এখানে মাইনাস কে ক্যাপ আর এখানে -20/29, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এখানে -1 থাকবে। দ্যাটস ওয়াই এইভাবে লিখতে পারবো -1 + 20/29 কে ক্যাপ। তাহলে বুঝতে পারছো, এইটা আমাদের আনসার। আলটিমেটলি ফাইনালি এইটা আমাদের আনসার। এখন এই অঙ্কটা কিন্তু বেশ ভালো কনসেপচুয়াল, তাই না? ভেক্টরের ডট গুণের একদম ভিতরে আমাদের নিয়ে দেয়, এবং এই অঙ্কটা বুয়েট পরীক্ষাতে অলরেডি আসছে 2012 সালে। 2012 সালে এটা বুয়েট পরীক্ষার একটা অঙ্ক। ওকে, ফাইন, বুঝছি সবাই? বুঝলে একটু বলতে হবে যে বুঝতে পারছি। তো তোমাদেরকে পড়ায় বেশ শান্তি পাচ্ছি আমি, মানে ভালো লাগছে, তোমরা বেশ রেসপন্স করো। কালকে হোম টাস্কটা দেওয়ার পরে অনেকেই করে জমা দিয়েছো, আমাকে টেক্সট করেছো। সো এই যে পার্টিসিপেশনটা, এইটা সবসময় ধরে রাখবা, সেক্ষেত্রে আসলে আমার পড়ানোর জন্য যে এনথুজিয়াজম, ওইটাও বেশ ভালো কাজ করে। গুড, ভেরি গুড। শাহরিয়ার জয় বছর বুঝছি, সাইমা ইসলাম বুঝছি, গুড, ভেরি গুড। তাহলে এইটা আমরা সবাই বুঝে ফেলছি। ওকে, ইজি। স্যার আমি কি পারবো ভালো কিছু করতে? আচ্ছা, আশেপাশে কারো সাপোর্ট নাই, কি করব? বাকি বলছো বোধহয়, অবশ্যই ভালো করতে পারবা। তো তুমি যে ভালো করতে পারবা না এরকম কেন তোমার মনে হচ্ছে, সেটা একটু আগে শেয়ার করতে পারো। হ্যাঁ, তোমাদের তো কেবল শুরু হয়েছে, এখনো তো তোমাদের সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে, ইন্টারের এখনো সময়ই তোমাদের যায় না। এখন যদি বলো যে পারবা না, তাহলে পারবাটা কখন, তাই না? তোমাদের অনেক সময় আছে, ডেফিনেটলি যদি আমরা গুছায় পড়ি সবাই ভালো রেজাল্ট করবা। আচ্ছা, গেছে এটা? তাহলে চলো এরপরে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা এটা আমরা কিভাবে বুঝবো। লেটস সে একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর বি। দুইটা ভেক্টর সমান্তরাল মানে কি? এদের মাঝের কোণ 0। দুইটা ভেক্টর সমান্তরাল হলে
তাদের মাঝের কোণ 0 হয়। বুঝতেই পারতেছো? লেটস সে এইটা এ একটা ভেক্টর, এইটা বি একটা ভেক্টর। দেখতে পাচ্ছ এরা সমান্তরাল, তাহলে এদের মাঝে কোনো কোণ আছে? নাই। দ্যাটস ওয়াই এদের মাঝের কোণ 0 মানে সমান্তরাল। এবং আমরা এটা দেখেছিলাম যে এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। ইটা ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর, আর এ বি সাইন থিটা হচ্ছে তার মান ইন্টু একক ভেক্টর মানে আরেকটা ভেক্টর। দ্যাট মিনস এ ক্রস বি একটা ভেক্টর। এগুলো আমরা পড়ছি। যাই হোক, এবার খেয়াল করে দেখো, আমরা জানি মাঝের কোণ যদি 0 হয়, মাঝের কোণ 0 হলে সেই ক্ষেত্রে সাইন 0 ভ্যালু 0। তার মানে আমরা বুঝতে পারছি মাঝের কোণ যদি 0 হয় তাহলে সাইন 0 ভ্যালু হচ্ছে 0 হয়ে যায়। তার মানে আমরা বুঝতেছি যদি এমন হয় দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 0, ক্রস গুণফলের মান 0, এটা যদি হয় দ্যাট ইন্ডিকেটস ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। এ এবং বি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। কখন হবে? এই মডেল দ্বারা মান বোঝাচ্ছে যখন দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 0, মানে তাদের মাঝের কোণ 0। দ্যাটস ওয়াই সাইন 0 ইকুয়ালস টু 0। এই জন্য ক্রস গুণফলের মান 0 হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে কখনো কখনো এইভাবে করে দেখাইতে বলতে পারে যে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান মানে দুইটা ভেক্টরের কখন সমান্তরাল হবে। তো এখান থেকে কিছু অঙ্ক আসতে পারে। দেখো, সব টাইপের অঙ্কই আমি তোমাদের জন্য দেখাই দিচ্ছি। লেটস সে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে। এ একটা ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি আর একটা ভেক্টর যেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। এখন বলা আছে এই ভেক্টর দুইটা সমান্তরাল, বলেছে এই দুইটা ভেক্টর সমান্তরাল। তাহলে আমাদের এর মান বের করতে হবে। দুইটা ভেক্টর সমান্তরাল বলা আছে, এখন এই ধ্রুবকটার মান কত সেটা বের করতে হবে। এখন আমরা এটা সবাই জানি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের ক্রস গুণফলের মান 0 হবে। তাহলে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হবে। তাহলে আমরা ক্রস গুণফলটা বের করি আগে, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি বের করার নিয়ম হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে এ বসাইতে হবে, এ হচ্ছে 1 1 1, দেন বি বসাইতে হবে, বি হচ্ছে 2 1 এ 2 1 এ। তাহলে এবার এটাকে বিস্তার করলেই এ ক্রস বি ভেক্টরটা পেয়ে যাব। বিস্তার আমরা সবাই নিশ্চয়ই করতে পারি। আই, তাহলে এখানে একের সঙ্গে এ গুণ হবে, তাহলে সেটা হবে এ মাইনাস এই একের সঙ্গে 1 গুণ হলে 1 মাইনাস জে। এবার এটার সঙ্গে এটা একের সঙ্গে এ গুণ হলে এ, 2 এর সঙ্গে 1 গুণ হলে 2, এটা মাইনাস প্লাস কে। বুঝতেছো? 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 2। তাহলে এবার দেখো আমরা কিন্তু বিস্তার করে ফেলছি। তাহলে বিস্তার করলে এখান থেকে এ মাইনাস 1 আই ক্যাপ এখান থেকে আসবে মাইনাস এ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 1 মাইনাস 2 মানে মাইনাস 1, 1 মাইনাস 2 মানে মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস কে ক্যাপ। তাহলে আমরা পেয়ে গেছি এ ক্রস বি ভেক্টরটা। এখন আমরা জানি যেহেতু এরা সমান্তরাল তাহলে এদের ক্রস গুণফলের মান 0 হবে। তাহলে এই যে ক্রস গুণফলের মান, এই ভেক্টরটার যদি আমরা মান বের করি সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারবো, এটার মান হবে রুট ওভার সহগগুলার বর্গের যোগফল। তো বুঝতেছো এইটার বর্গ, এখানে মাইনাস আছে বর্গ করলে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস 1 কে বর্গ করলে প্লাস হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে মান। এখন এই মান কত হইতে হবে? 0 হইতে হবে। আমরা জানি ক্রস গুণফলের মান যদি 0 হয় তাহলে এই সমান্তরাল, বলে দিচ্ছে সমান্তরাল। তাহলে এটা যদি 0 হয় এটাকে আমরা বিস্তার করতে পারবো, এ স্কোয়ার মাইনাস 2i প্লাস 1, এটা হবে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, আর এটাকে করলে প্লাস 1 ইকুয়ালস 0। এটা আমরা বড় ওয়েতে করতেছি, এরপর আবার এটাকে আমরা ছোট ছোট করেও করতে পারবো। তাহলে এখান থেকে আসে টুয়াইস এ স্কোয়ার, বুঝতে পারছো, টুয়াইস এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 6, মাইনাস 6a, এখানে 1, এখানে 4, আর এখানে 1, দ্যাট মিনস 6 প্লাস 6 ইকুয়ালস 0। তাহলে এই যে সমীকরণটা দেখতেছো এই সমীকরণের দুইটা সমাধান বেরোবে। এই সমীকরণ থেকে আমরা দুইটা সমাধান বের করতে পারবো। তাহলে এটা আমরা একটু সলভ করে ফেলি।
আচ্ছা, এইটা সলভ করলে এইটার কোনো বাস্তব ভ্যালু আসবে না। এইটা সলভ করলে তোমরা দেখবা, এটা সলভ করলে দুইটা সমাধান আসবে। একটা আসছে এর ভ্যালু 3/2 প্লাস √3/2 আই ক্যাপ, আই ক্যাপ না আই, এটা হচ্ছে কাল্পনিক নাম্বারের আই। আরেকটা আসবে 3/2 মাইনাস √3/2 আই। তার মানে বুঝতে পারতেছো যে এইখানে কোনো বাস্তব মান আমরা কিন্তু পাই নাই, এই সমীকরণের কোনো বাস্তব মান নাই। দুইটা মান পাইছি, দুইটাই হচ্ছে গিয়া কাল্পনিক মান। এইটাও একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা, তাই না? দুইটা আনসারই জটিল সংখ্যা। তার মানে এর এমন কোনো বাস্তব সমাধান নাই যার জন্য এরা সমান্তরাল হইতে পারে। তাহলে এখানে আনসার কি হবে, যে এই দুটি ভেক্টর কখনো সমান্তরাল হতে পারে না। যদি এমন হইতো, দুইটা বাস্তব মান আসছে, একটা 2 আসছে, একটা 3 আসছে, তাহলে আমরা বলতাম এর মান 2 হইলেও এরা সমান্তরাল হবে, এর মান 3 হলেও এরা সমান্তরাল হবে। ঠিক আছে, যেহেতু কোনো বাস্তব মান আসছে না, কাল্পনিক মান আসছে, তার মানে বাস্তবিক ভাবে এই দুটো ভেক্টর কুডন্ট বি প্যারালাল। বুঝছি সবাই? আমরা ভেঙে ভেঙে ঠান্ডা মাথায় সবকিছু করব, এটা অনেক প্রিসাইজলিও করা যায়, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, কখন ডট বা কখন ক্রস হবে বুঝবো কিভাবে? এটা হচ্ছে সকাল সন্ধ্যা, ওই যে আমরা আসলে যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করব। যেমন এখানে সমান্তরাল যখন বলতেছে তখন বুঝতেছি মাঝের কোণ তো 0 হবে, আর সাইন 0 ডিগ্রির ভ্যালু তো 0, তার মানে বুঝতেছি এটা তো আবার ক্রস গুণফলের জন্য হয়। তাহলে ক্রস গুণফলের মান 0 হলে ভেক্টর দুইটা সমান্তরাল হবে। তো এই যে ভেক্টরের ক্রস গুণফলের যে সূত্র, ওই সূত্র অকুপাই করে কিন্তু আমরা এই যে এই কেসটাকে সলভ করতে পারতেছি। তো এই যে গুণনের জন্য যে নানা রকম সূত্র আসছে, এগুলো কেন আসছে? তো দেখা যায় এইটাকে ইকুইপমেন্টস হিসেবে ইউজ করে অনেক কেসে অনেক কিছু ডিরেক্ট করা যায়। যেমন ডট গুণফল শিখে আমরা কিন্তু দুইটা ভেক্টরের মাঝের কোণ বের করতে পারছি, আবার ক্রস গুণফল থেকে আমরা এই যে এখানে বের করতে পারতেছি ভেক্টর সমান্তরাল কিনা, এবং আরো অনেক কিছু বের করা যাবে, যেটা আমরা দেখবো সামনে। হ্যাঁ, আচ্ছা, হোপফুলি এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। অঙ্কগুলো তোমরা দেখতে থাকো, তাহলে দেখা যাবে যে কখন কোনটা ইউজ করতে হবে, সেটা নর্মালি আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, রোহান বলছো ভাই আপনি এখনো আমার মেসেজ দেখেন না। সরি রোহান, ভুল হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্লাস নেওয়ার পরে আপনারা ডেইজ এন্ড আসলে খুব টায়ার্ড থাকি, অনেক সময় দেখতে পারি না। এখন অ্যাডমিশনের সময় যাচ্ছে, তো ডেফিনেটলি আমি দেখবো, অবশ্যই আমি দেখবো। ঠিক আছে, আচ্ছা, তাই সেলু স্যারের বইয়ের ম্যাথ করলে হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে। সেলু স্যারের বইয়ের ম্যাথই ইনাফ, ওইটা করলে যথেষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা, একটা ম্যাথ দেখছি, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে বি কস থিটা। এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ মানে অভিক্ষেপ একটা স্কেলার, সেটা হবে জাস্ট বি কস থিটা, মানে এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ। দুইটা ভেক্টরের ডট গুণফলকে এর মান দ্বারা ভাগ করলে লম্ব অভিক্ষেপ পাওয়া যায়। তাহলে এতটুকু আমরা সবাই বুঝছি। ঠিক আছে, আচ্ছা, এবার আসো দুইটা ভেক্টর সমান্তরাল বের করার আরো ইজি ওয়ে আছে। দুইটা ভেক্টর সমান্তরাল হবে, এটা বের করার আরো ইজি ওয়ে আছে। ইজি ওয়ে হচ্ছে গিয়া, যদি দুইটা ভেক্টরের প্রত্যেকটার সহগের অনুপাত সমান হয় তাহলে তারা সমান্তরাল হয়। মানে ax বাই bx, ay বাই by, az বাই bz, দুইটা ভেক্টরের প্রত্যেকটা সহগের অনুপাত যদি সমান হয় তাইলেও দেখা যায় এরা সমান্তরাল হয়। এটা কোত্থেকে আসছে? ঢাল থেকে আসছে। আমরা সে বুঝতেছি এই সহগের অনুপাত দ্বারা বোঝায় ঢাল, আর ঢাল যদি সমান হয় তাহলে কি হবে? সমান্তরাল হবে। আমরা দেখেছি লেটসে দুইটা সমান্তরাল সরল রেখার ঢাল কি হবে? সমান হয় না, দুইটাই একই কোণ করে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হলে। দ্যাটস ওয়াই ওইখান থেকে এটা লেখা যায়। তো এটা শর্টকাট, এটা দিয়ে আমরা দ্রুত অঙ্ক করতে পারবো। লেটসে যদি এইভাবে করে বলা থাকে যে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা একটা ভেক্টর। আরেকটা ভেক্টর বলা আছে হচ্ছে গিয়ে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস ak। এখন বললো এই দুইটা ভেক্টর সমান্তরাল হলে a এর মান কত? এই দুইটা ভেক্টর সমান্তরাল হলে a এর মান কত? ওকে, তাহলে এরা যদি সমান্তরাল হয়, বুঝতে পারছো এদের সহগগুলোর অনুপাত কি হবে? সমান হবে। বলছে এই দুইটা সমান্তরাল, তাহলে a এর মান কত বের করতে।
তো আমরা বুঝতেছি এরা যদি সমান্তরাল হয় তাহলে সেই ক্ষেত্রে এদের সহগের অনুপাত সমান হবে। এটা দিয়ে করলেও ফুল নাম্বার পাবা। তাহলে এখানে আছে 1/3, দেন এখানে আছে 2, এখানে আছে 6, 2/6 ইকুয়ালস, দেখতে পাচ্ছ এখানে আছে 1, এখানে আছে a, 1/a। তাহলে এই সম্পর্কে যে কোনো জায়গা থেকে দেখতেছি সহগের অনুপাত কিন্তু সমানই আসতেছে। যেমন এইখানে সহগের অনুপাত 1/3, 2/6 মানে 1/3, হ্যাঁ এই অনুপাতও ঠিক আছে। আর এই অনুপাতটাকে হইতে হবে 1/3। তাহলে এই যে কোনো এক জায়গা থেকে সলভ দিলেই বুঝতেছো এই ইকুয়ালস টু হতে হবে 3। তাহলে আমরা বুঝতেছি এর ভ্যালু যদি 3 হয় তাহলে ভেক্টর দুটো সমান্তরাল হবে। দেখো এর ভ্যালু যদি এখানে আমরা 3 বসাই তাহলে 1/3, হ্যাঁ এটা আসছে 1/3, এটা আসছে 2/6 মানে 1/3, এই দুইটার সহগের অনুপাত সমান। আবার দেখো 1/3 থাকবে, তাহলে সবগুলা সহগের অনুপাত 1/3 1/3 করে হবে। দ্যাট মিনস নিশ্চয়ই বুঝতেছো যে এরা যেহেতু সমান্তরাল বলে দিচ্ছে তাহলে ডেফিনেটলি এর ভ্যালুটা হবে 3 এর সমান। ক্লিয়ার? তো এইভাবে করে এমসিকিউ গুলো আমরা করতে পারবো। এই টাইপের অনেক এমসিকিউ আমাদের থাকবে। আচ্ছা ওকে, আমি বলতে ভাই আপনার পড়ানোটা বুঝতে পারি, থ্যাংক ইউ, ফাইন। রোহান বলছো আরেকবার বলতে, দুইটা ভেক্টর সমান্তরাল যদি হয় তাহলে ওদের সহগের অনুপাত সমান হয় সেটা। এখন এখানে বলা আছে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলেছে দুইটা ভেক্টর সমান্তরাল, তাহলে এখানে এ এর ভ্যালু কত, তাহলে প্রত্যেকটার সহগের অনুপাত সমান। ওখান থেকে আমরা এ এর ভ্যালু বের করতে পারছি। ক্লিয়ার, গুড। রিটেনে করলে হবে, হ্যাঁ রিটেনে করলেও হবে। তো এটা আমরা বুঝতে পারলাম। এবার আসো একটা ক্লিশে কোশ্চেন আছে, মানে এই চ্যাপ্টারে সবচেয়ে সোজা কোশ্চেন, বাট এই কোশ্চেনটা প্রচুর আমাদের একাডেমিকে আসে। এইচএসসি পরীক্ষাতে মনে হয় শুধু একটা কোশ্চেনই আসে। তো সেই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। এখানে এই টাইপের কোশ্চেনে দুইটা ভেক্টর দেওয়া থাকে। লেটস সে এ একটা ভেক্টর i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এবং বি আর একটা ভেক্টর যেটা হচ্ছে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এরকম দুটো ভেক্টর এই অঙ্কে দেওয়া থাকবে, দিয়ে আমাদেরকে বলবে যে ভেক্টর দ্বয় দ্বারা গঠিত তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। বলবে মানে এইটা তোমার জীবনে আসবে, এটা তোমার জীবনে আজা, মানে তোমার জীবনে আজা মানে আমার জীবনে আসবে, মানে এইটা তোমার এইচএসসি পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, এমসিকিউ হোক, এদিক সেদিকে আসেই আসে। ঠিক আছে, তো আমরা এটা করে রাখি। সো ভেক্টর দ্বয়ের তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। খুবই সোজা কোশ্চেন, হোপফুলি সবাই আমরা করে ফেলতে পারবো। এখন যে কোনো ভেক্টর ডেফিনেটলি একটা তলে থাকে, এটা আমরা সবাই বুঝতে পারি যে দুইটা ভেক্টর অবশ্যই একটা তলেই থাকবে। ওকে, দেখো দুইটা সরল রেখা দিয়ে যেমন একটা তল আঁকাই যাবে, সেরকম যে কোনো দুইটা ভেক্টর একটা তলে থাকবে। তাহলে ওই যে তলটাতে থাকবে সেই তলের লম্ব দিকে একটা একক ভেক্টর আমাদেরকে বের করতে হবে। সে এইটা হচ্ছে গিয়া সেই তলটা, এইটা হচ্ছে একটা তল, এই তলে দুইটা ভেক্টর আছে। লেটস সে এইটা এ ভেক্টর এবং এইটা বি ভেক্টর, এবং তোমরা এটা জানো যে কোনো দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট তলের উপরেই থাকে। যেমন লেটস সে যে আমার দুইটা আঙুল, এই দুইটা আঙুল কিন্তু একটা তলে আছে। কোন তল? আমি যদি এভাবে করে রাখি তাহলে এই তলটা, আঙুলটাকে ছুঁয়ে যে তলটা, আবার এভাবে রাখলে এই তলটা, তাই না? দ্যাট মিনস যে কোনো দুইটা ভেক্টর একটা তল গঠন করে। এখন আমাদের দরকার এই যে তলের উপরে লেটস দুইটা কলম পড়ে আছে টেবিলে, এরা এই দুইটা ভেক্টর, তলের লম্ব দিকে একটা একক ভেক্টর। লম্ব দিকটা কোন দিকে? লম্ব দিকটা এই দিকে, তাহলে এই দিকে একটা একক ভেক্টর বের করতে হবে। মানে টেবিলের উপরে জাস্ট লম্ব দিকে একটা একক ভেক্টর বের করতে হবে। ওকে, এখন চিন্তা করে দেখো, কোনোভাবে যদি এই দিক বরাবর একটা ভেক্টর আমরা সি বের করতে পারি, সি যদি বের করতে পারি, তাহলে আমাদের এটা জানা আছে একক ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে যে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলেই একক ভেক্টর। তাহলে দেখো তলের লম্ব দিক বরাবর একটা ভেক্টর লাগবে সি, সেইটা যদি আমরা পাই, সেই ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলেই আমরা এই লম্ব দিকে একটা একক ভেক্টর পেয়ে যাব। এখন এইটা পাওয়া তো সোজা। কিভাবে সোজা? আমরা ক্রস গুণফলের নিয়ম থেকে দেখছিলাম যে আমরা যদি এ ক্রস বি করাই, এ ক্রস বি, এ থেকে বি এর দিকে ক্রস করাই, তাহলে আমরা জানি
এ ক্রস বি, এটা কিন্তু আরেকটা ভেক্টর ইন্ডিকেট করে। সেই ভেক্টরটা কোন দিকে হয়? এ ক্রস বি। তাহলে বুঝতেছি আমরা এ থেকে বি এর দিকে ক্রস করাবো। তাহলে এ থেকে বি এর দিকে, এই দিকে ক্রস করাবো। ক্রস করলে যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে তলের লম্ব দিকে, উপরের দিকে। দেখো এ থেকে বিতে গেলে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে। দ্যাটস ওয়াই এটা উপরের দিকে বুঝায়। দ্যাট মিনস সি আমরা অলরেডি পেয়ে গেছি। এ ক্রস বি, এই ভেক্টরটাকেই আমরা সি বলতে পারি। তোমাদের নিশ্চয়ই জানা আছে, যদি ঘড়ির, আমি এটা পড়াইছিলাম ক্লাসে, তোমাদের মনে থাকবে গত ক্লাসের আগের ক্লাসে। যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয়, দেখো এ থেকে বিতে ক্রস করাইলে এ ক্রস বি, ঘড়ির কাঁটার বিপরীতে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীতে হলে আপ, এন্টি ক্লকওয়াইজ হলে আপ, তার মানে এই ক্রস বি ভেক্টরটাই এই সি কে বুঝায়। আবার যদি বি ক্রস এ করতাম, বি ক্রস এ করলে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে আবার এই নিচের দিকে হইতো। ওকে ফাইন। এবার দেখো সি তো বের করা কোয়াইট সিম্পল, সি ভেক্টর তো আমরা পাবোই। এ ক্রস বি করে দিলে সি ভেক্টর পেয়ে যাব। তাহলে ক্রস তো আমরা করতে পারি। তাহলে আই জে কে, ওকে। তাহলে এ বসাবো আগে, এ দেওয়া আছে 1 1 2, 1 1 2, আর বি হচ্ছে 1 1 1, 1 1 1। এবার এদেরকে আমরা বিস্তার করে দিব। তাহলে বিস্তার করলে 1 মাইনাস 2 মাইনাস জে, 1 মাইনাস 2 প্লাস কে, 1 মাইনাস 1। তাহলে দেখো এই ক্রস গুণফলটা মান আসবে -1, ওখান থেকে -1 প্লাস হয়ে যাবে প্লাস জে, এটা তো শূন্য। তাহলে মাইনাস আই প্লাস জে আসবে। এটাকে ক্রস গুণন করলে মাইনাস আই প্লাস জে। তাহলে মাইনাস আই প্লাস জে এটাই কিন্তু সি। দেখো এই ক্রস গুণফলটাই সি। তাহলে সি তো পেয়ে গেছি। তাহলে ওই বরাবর একক ভেক্টর আমরা সহজেই পেয়ে যাব মাইনাস আই প্লাস জে, এটাই সি এর ভ্যালু, সি ভেক্টর। এবং সি ভেক্টরের মান কত হবে? মানও বুঝতেছো, সহগগুলোর বর্গের যোগফল। এখানে আছে -1 স্কোয়ার আর এখানে আছে 1 স্কোয়ার। তাহলে বুঝতেছো মাইনাস আই প্লাস জে, আর নিচে এখানে 1 প্লাস 1 মানে 2 √2। তাহলে আমরা একক ভেক্টর পেয়ে গেছি -1/√2 আই ক্যাপ প্লাস 1/√2 জে ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে গিয়া তল বরাবর একটি একক ভেক্টর, তল বরাবর একটি একক ভেক্টর। হোপফুলি সবাই এটা বুঝে ফেলছে এবং এই অঙ্ক তোমার জীবনে আসবে, শিওর আসবে। ওকে, এমসিকিউ আকারে তো দিতেই হবে, না এলে ইন্টার লাইফ শেষ হবে না, এরকম একটা ব্যাপার। অঙ্কটা খুব সোজা, বাট এই অঙ্ক দিয়ে তুমি দেখবা এইচএসসি টেস্ট পেপার উল্টাইলে প্রত্যেকবার গতে এই অঙ্কটা আসছে। গুড, বইটা আগে এটা আনসার করছো, আমার কাছে মনে হয় এটা আমরা সবাই বুঝে ফেলছি, তাই না? আচ্ছা ফাইন, ইজি ম্যাথ, ভেরি গুড, এটা আমরা বুঝে ফেলছি। এবার আসো আমরা একটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে যে 2-3টা ভেক্টর সমতলীয় কখন হবে। আচ্ছা, ওইটার আগে আমরা একটু ক্ষেত্রফল নির্ণয় করা দেখব। ক্রস গুণফল ইউজ করে আমরা ত্রিভুজ বা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। লেটস সে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। এখন ত্রিভুজের যদি দুটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, লেটস সে এইটা একটা ত্রিভুজের বাহু এবং এইটা আরেকটা ত্রিভুজের বাহু, দুইটা সন্নিহিত বাহু ভেক্টর আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে এই বাহুকে আমরা বললাম পি, বাহুকে একটা ভেক্টর আকারে প্রকাশ করা যাবে, এটাকে বললাম আমরা পি, আর এটা হচ্ছে কিউ। এখন একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু ভেক্টর দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তো ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই বের করা যায়। দেখো এইটাই কষ্ট হবে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া ইকুয়ালস টু হবে সন্নিহিত বাহু ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান। সন্নিহিত বাহু ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানটাই কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে। কেন দেখো, নিশ্চয়ই সবাই বুঝতেছো, এইটার মানকে আমরা এটা লিখতে পারবো না, পি কিউ সাইন থিটা, ইজন্ট ইট? কজ পি ক্রস কিউ মানে পি কিউ সাইন থিটা, এটার মান বলছে, তার মানে কোনো ভেক্টর নাই, শুধু এতটুকু মান। এখন দেখো, সরি, এখানে একটা হাফ থাকবে, হাফ ইন্টু পি ক্রস কিউ। তাহলে খেয়াল করে দেখো যে কিভাবে করে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। দেখো এই ত্রিভুজে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাইতাম, সেক্ষেত্রে আমাদের জানা ফর্মুলা আছে, যদি এটার হাইট h হয়
তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি তো পি, তাহলে উচ্চতা ইন্টু এইচ। এখন এইচ তো বের করা কোয়াইট সিম্পল। কিভাবে সিম্পল? এই দুইটা ভেক্টরের মাঝের কোণটাই তো থিটা, তাই না? পি কিউ এর মাঝের কোণ থিটা। তাহলে চিন্তা করে দেখো এই কিউ এর লম্ব বরাবর উপাংশ কত হবে? কিউ এর লম্ব বরাবর উপাংশ হবে কিউ সাইন থিটা। এটা আমরা সবাই জানি, এই যে লম্ব বরাবর যে উপাংশ, কিউটা আছে এইদিকে, পি এর সঙ্গে থিটা কোণে, তাহলে লম্ব বরাবর যে উপাংশটা এটা কত হবে? কিউ সাইন থিটা। তাহলে এটাই তো উচ্চতার সমান। তাহলে চিন্তা করে দেখো যে ত্রিভুজের ভূমি হচ্ছে পি আর উচ্চতা হচ্ছে কিউ সাইন থিটা, উচ্চতা কিউ সাইন থিটা। তাহলে এখান থেকে দেখতেছো হাফ, আর পি কিউ সাইন থিটা মানেই তো আসলে পি এবং কিউ ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান। তাহলে আমরা বুঝলাম ত্রিভুজের ক্ষেত্রফলও আমরা খুব সহজে বের করতে পারবো। আমরা যদি কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু ভেক্টর জানি, তাদের ক্রস গুণফলের মানের অর্ধেকটা নিব, তাহলে আমরা পেয়ে যাব ত্রিভুজটার ক্ষেত্রফল কত। হোপফুলি সবাই এটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, শৌকত বলছে আপনার কোনো সেম কনসেপ্টের ম্যাথ কোথায় পাবো? সেম কনসেপ্টের ম্যাথ কোথায় পাবো? বইয়ের গুলা তো বইয়েই পাবা, কিছু এক্সট্রা আছে ওইগুলা ক্লাস থেকে দেখে নিলেই হবে। ক্লিয়ার? এটা বোঝার কথা। হ্যাঁ, আচ্ছা, এখন যদি একটা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করতে চাই, লেটস সে একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে দেখো এটা একটা সামান্তরিক। হ্যাঁ, তাহলে এই সামান্তরিকের আমরা ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি। দেখো এটা একটা সামান্তরিক, এইটার ক্ষেত্রফল বের করতে চাই। এখন এইটার ক্ষেত্রফল বের করতে হলে তোমরা বুঝতে পারছো, ধরে নিলাম আমরা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, এটা একটা বাহু আর এটা একটা বাহু, দুইটা সন্নিহিত বাহু ভেক্টর দেওয়া আছে, এটা পি আর এটা হচ্ছে কিউ। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল কত। এটা সবাই বুঝতেছো যে একটা সামান্তরিক বেসিক্যালি দুইটা ত্রিভুজের যোগফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি, দুইটা সন্নিহিত বাহু যেহেতু জানি, হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। তাহলে পুরা সামান্তরিকের ক্ষেত্রফল হবে এইটার দ্বিগুণ, এটা দ্বিগুণ হলে থাকবে শুধুমাত্র পি ক্রস কিউ। দ্যাট মিনস সামান্তরিকের ক্ষেত্রফল বা এরিয়া হবে সিম্পলি তার সন্নিহিত বাহু ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানটা। তাহলে এটাও আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? ফাইন। যেহেতু দুইটা ত্রিভুজ মিললে একটা সামান্তরিক হয়, তাহলে এইভাবে করে আমরা ক্রস গুণফল দিয়ে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল, তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলা বের করতে পারবো। ওকে, ফাইন। ওকে, ইজি, ভেরি ইজি, এগুলা ইজি। তারপরও সবকিছু আমাদের ক্লাসে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেন अगेन চলো আমরা একটা অঙ্ক করে ফেলি। লেটস সে একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের এই বিন্দুর স্থানাঙ্ক 1 1, এই বিন্দুর স্থানাঙ্ক 2 4 এবং এই বিন্দুর স্থানাঙ্ক 6 2। এখন বললো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, এবং এটাও বলে দিচ্ছে ক্রস গুণফলের মাধ্যমে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। ক্রস গুণফলের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এভাবে কোশ্চেন আসে বোর্ডে যে ক্রস গুণনের মাধ্যমে, ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখবা বোর্ডের কোশ্চেন এরকম হয় অনেকটা। তো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে বুঝতে পারতেছো আমাদের দুইটা সন্নিহিত বাহু লাগবে। লেটস সে আমরা যদি এটা বের করতে পারতাম যে এই বাহু ভেক্টরটা কত, যেটাকে আমরা পি বলছি, আর এই বাহু ভেক্টর এটা কত, কিউ, তাইলেই আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাই। আমরা জানি হাফ ইন্টু পি ক্রস কিউ। আচ্ছা, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর বের করতে হবে। এখন মনে রাখবা দুইটা বিন্দু দেওয়া থাকলে সেই ভেক্টর বের করা কোয়াইট সিম্পল। পি ভেক্টর লাগবে, পি ভেক্টরের দিকটা কোন দিকে, মাথা হচ্ছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করে দিলেই পি ভেক্টর। তাহলে দেখো এই বিন্দু হচ্ছে 2 2 মাইনাস 1, তাহলে এভাবে লিখতে পারবো 2 মাইনাস 1। দেখো এখানে 2 এখানে 1, আই ক্যাপ। দেন এখানে 4 এখানে 1, দ্যাট মিনস 4 মাইনাস 1 জে ক্যাপ। নিশ্চয়ই বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি,
এই ত্রিভুজটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিয়ে নিই। ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিয়ে দিলে আই ক্যাপ জে ক্যাপ তিনটেই থাকবে, দুইটা থাকলেও চলে। এটা 1 1 1, এটা হচ্ছে 2 3 5, এটা হচ্ছে 6 2 4। ওকে, তাহলে দেখতেছো 2 - 1, এটা হচ্ছে 3 - 1, তাহলে এখানটাতে হবে 3 - 1, 3 - 1 আই জে ক্যাপ, দেন 5 - 1, এটা হবে 5 - 1 জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা পি ভেক্টর পেয়ে যাব মাইনাস আই ক্যাপ, দেন প্লাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে পি ভেক্টর পেয়েছি। ঠিক তেমন করে কিন্তু আমরা কিউ ভেক্টরও বের করতে পারবো। নিশ্চয় সবাই বুঝতেছো, কিউ ভেক্টর হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে থাকবে 5, একবারে লিখতেছি 5 আই ক্যাপ। দেন এখানে 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 1, মানে জে ক্যাপ। আবার 4 থেকে 1 বিয়োগ করলে থাকবে 3 কে ক্যাপ। তাহলে দেখো আমরা কিন্তু পি এবং কিউ পেয়ে গেছি, আমরা পি ভেক্টরও পেয়ে গেছি, কিউ ভেক্টর পেয়ে গেছি। এবার ক্ষেত্রফল বের করা একদম সোজা। আমাদের জানা আছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু পি ক্রস কিউ। তাহলে ক্রস গুণফলের মান লাগবে। প্রথমে আমরা এই ক্রস গুণফলটা বের করে নিব। এটা বের করতে পারবো সবাই আমরা, পি কিউ যেহেতু আছে, যা সাজাই দিচ্ছি আই জে কে। পি এর ভ্যালু বলা আছে -1 2 4, -1 2 4, আর কিউ এর ভ্যালু হচ্ছে 5 1 3 5 1 3। তাহলে এটাকে বিস্তার করলে একটা ভেক্টর আসবে, ওই ভেক্টরটার মান নিব, হ্যাঁ, √ওভার করে সহগগুলোর বর্গের যোগফল, তারপরে যেটা আসবে সেটাকে হাফ করে নিলেই আনসার পেয়ে যাব যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। বুঝছি সবাই? ক্লিয়ার? আচ্ছা, আমরা যখন পড়বো তখন কোনো কিছু সহজ কঠিন চিন্তা করবো না, কারণ আমরা অনেক কিছু কঠিন পড়বো, এটা নিয়ে কোনো টেনশন নেই। বাট আমরা বইয়ের সকল কিছু গুছিয়ে গুছিয়ে পড়বো যাতে করে লেকচারে থাকে। কারণ দিন শেষে যেটা হয়, বেসিক দুর্বল তখনই হয় যখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো প্রত্যেক চ্যাপ্টারে ওভারলুক করে যাওয়া হয়। তখন একটা সময় যায় এই ক্ষুদ্র টপিকগুলো মিলেই বেসিকে একটা ঘাপলা তৈরি হয়। তো আমার কাছে মনে হয় যে বইয়ের ইজি অঙ্কও করতে হবে, বইয়ের সবথেকে কঠিন অঙ্কও করতে হবে, এবং সকল টাইপের অঙ্ক যদি আমরা করে রাখি সেক্ষেত্রে আমাদের বেসিক কখনোই দুর্বল হবে না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বাকি অবশ্য 2 বিন্দু থাকলে দূরত্ব বাইর করলে তো হবেই। বাট আমি তো বলেই দিছি এখানে, দেখতেছো না, যে ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এইটা বলছেই ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে। ওকে, এটা বলেছেই ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা, গেল, এটা আমরা পারবো। দেন সামান্তরিকের ক্ষেত্রেও অনেক সময় এরকম অঙ্ক আসে। লেটস সে এইটা একটা সামান্তরিক। এখন সামান্তরিকের হচ্ছে বাহু ভেক্টর দেওয়া আছে, এইটা একটা সন্নিহিত বাহু, এবং এটাকে ডিরেক্টলি দেওয়া আছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এইটা আরেকটা সন্নিহিত বাহু, এবং এইটা দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এখন যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা আমরা সবাই পারবো, এটা বের করা একদম ইজি। তাহলে এখানে অনেকগুলো কোশ্চেন থাকতে পারে। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে গিয়ে কর্ণদ্বয় নির্ণয় করো। কর্ণদ্বয় নির্ণয় করো। সামান্তরিকের বাহু দেওয়া আছে, আমাদের কর্ণ নির্ণয় করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে এই সামান্তরিকের এরিয়া বা ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। এখন এরিয়ার পার্টটা আমরা সবাই করে ফেলবো, যে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু সন্নিহিত বাহু দেওয়া থাকলে তাদের ক্রস গুণফলের মান। তাহলে দেখো পি কিউ তো দেওয়াই আছে, তাহলে এই দুটার ক্রস গুণফল বের করবো, নির্ণয়কে বসায়। সে বুঝতেছো এই ভেক্টরটা ইকুয়ালস টু হবে আই জে কে। পি বলা আছে 2 1 1, আর কিউ বলা আছে 1 1 1। এটাকে বিস্তার করলে একটা ভেক্টর, সেই ভেক্টরের মান নিলেই ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আমাদের কর্ণ বের করতে হবে। এখন কর্ণ কিভাবে বের করা যায় দেখো, দেখো যে এইটা একটা কর্ণ, দেন अगेन এইটা একটা কর্ণ। এখন আমরা এই দুইটা কর্ণ বের করতে চাই। আমি ধরলাম এই কর্ণটা হচ্ছে এ আর এই কর্ণটা হচ্ছে বি। এখন কর্ণ এ এবং বি বের করতে চাই। কোয়াইট সিম্পলি বের করা যাবে। দেখো এই ত্রিভুজটা খেয়াল করো, এই ত্রিভুজে এই বরাবর আছে পি ভেক্টর আর এই বরাবর আছে কর্ণ এ ভেক্টর। দেখো এই ত্রিভুজে
এই দুই বরাবর, এটা পি, এটা এ, আর এইটা কিন্তু কিউ। তাহলে ত্রিভুজ বিধি কি বলে? ত্রিভুজ বিধি বলে একই ক্রমে যারা আছে তাদের যোগফল হবে বিপরীত ক্রমেরটার, বিপরীত ক্রমেরটা। তাহলে দেখা একই ক্রমে কে আছে? পি এবং এ একই ক্রমে আছে। দ্যাট মিনস আমরা এটা লিখতে পারবো পি ভেক্টর প্লাস এ ভেক্টর, তাই না? এই যে পি প্লাস এ, এইটাই কিন্তু এই উল্টা ভাবে কিউ। ওই যে ত্রিভুজ বিধি, যদি ত্রিভুজের দুই বাহুতে দুইটা একই ক্রমে থাকে ভেক্টর, বিপরীত ক্রমে লব্ধি হয়। গেল। এরপর আমরা এই ত্রিভুজ খেয়াল করব, মার্কারটা ফলো করো। আচ্ছা, তাহলে দেখো এই বরাবর আছে বি, দেন এই বরাবর খেয়াল করে দেখো, এইটা যদি কিউ হয় তাহলে এইটাকেও আমরা কিউ বলতে পারবো, ইজন্ট ইট? কেন পারবো? কজ সমান্তরাল এবং দিকও এক। একটা ভেক্টরের মান এবং দিক যদি সমান্তরাল থাকে তাহলে সেই ভেক্টরকে রিপ্লেস করা যায়। এটা কিউ হলে এটাকেও আমরা কিউ বলতে পারি। তাহলে এই ত্রিভুজে খেয়াল করো, পি এবং কিউ একই ক্রমে আছে আর বি আছে বিপরীত ক্রমে। তাহলে বি হচ্ছে এই দুইটার লব্ধি। তাহলে আমরা এবার লিখতে পারবো পি প্লাস কিউ, এই দুইটার যোগফল হচ্ছে কি এখানে বি। খেয়াল করো, এই যে পি প্লাস কিউ, এই দুটো যোগ করলেই আমরা পাচ্ছি বি। ওকে, আচ্ছা এখন আমরা তো বুঝতেছি এ হচ্ছে একটা কর্ণ, বি হচ্ছে একটা কর্ণ। তাহলে এই জায়গা থেকে, এই ফর্মুলা থেকে যদি আমরা একটু খেয়াল করি, এইটা থেকে আমরা এ ইকুয়ালস টু লিখতে পারবো এ ইকুয়ালস টু হচ্ছে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি, মানে সন্নিহিত বাহুদ্বয়ের যে বিয়োগফল সেইটাই একটা কর্ণ। দেখো এইটা নিশ্চয়ই সবাই আমরা বুঝে ফেলছি। ওকে, দেখতেছো কর্ণটা হচ্ছে এ, কর্ণটা এ যেটা হচ্ছে কিউ মাইনাস পি, মানে বাহু ভেক্টর দুইটার বিয়োগফলটা হচ্ছে একটা কর্ণ। দেন আগেইন যদি আমরা এই ফর্মুলাটা খেয়াল করি, এইটাকে ভাঙি, তাহলে দেখো বি ইকুয়ালস টু তো অলরেডি দেখাই যাচ্ছে, বি ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস কিউ, বা এভাবে লিখতে পারবো কিউ প্লাস পি, তাই না? পি প্লাস কিউ যে কথা, কিউ প্লাস পি সেই কথা। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আরেকটা কর্ণ হবে দুইটা ভেক্টরের জাস্ট যোগফল। তাহলে কর্ণ বের করা কোয়াইট সিম্পল। যে কোনো সামান্তরিকের যদি কর্ণ বের করতে হয় জাস্ট এইটা মাথায় রাখলেই হবে যে সন্নিহিত বাহু দুইটার বিয়োগফল হচ্ছে একটা কর্ণ, সন্নিহিত বাহু দুইটার যোগফল হচ্ছে আরেকটা কর্ণ। তাহলে সন্নিহিত বাহু দুইটা তো দেওয়াই ছিল পি কিউ, এদেরকে যোগ করে দিলে একটা কর্ণ, এদেরকে বিয়োগ করে দিলে আরেকটা কর্ণ। বুঝছি? ক্লিয়ার? তাহলে কর্ণদ্বয় সমীকরণ জাস্ট এইটার সঙ্গে এটা যোগ করব। তাহলে 2 প্লাস 1 মানে 3, 3i ক্যাপ 2j ক্যাপ 2k ক্যাপ, এটা একটা কর্ণ। আবার হচ্ছে এটার থেকে এটা বিয়োগ করব, তাহলে মাইনাস i ক্যাপ আরেকটা কর্ণ। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এভাবে কর্ণ যদি বের করতে বলে সেটা আমরা সবাই পারবো। মাঝে মধ্যে সামান্তরিকের কর্ণ দিয়ে দেয় এবং জানতে চায় সামান্তরিকের ক্ষেত্রফল কত, তো সেটাও কিন্তু বের করা যায়। সামান্তরিকের কর্ণ দিয়ে দেয়, লেটস সে এই একটা কর্ণ, দেন এই আরেকটা কর্ণ, এই দুইটা কর্ণ দিয়ে দিবে। এই দুইটা কর্ণ দিয়ে আমাদের কাছে জানতে চাবে সামান্তরিকের ক্ষেত্রফল কত। ধরলাম একটা কর্ণ এ আর একটা কর্ণ বি। তাহলে দেখা যায় ওই পি ক্রস কিউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। এখান থেকে পি কিউ এর মান বের করে এখানে বসাইলে কর্ণের মাধ্যমে একটা সূত্র আসে এবং সেটা আমরা ডিরেক্টলি মনে রাখবো। সামান্তরিকের ক্ষেত্রফল যদি কর্ণ দেওয়া থাকে সেটা ইকুয়ালস টু হবে হাফ এ ক্রস বি। কর্ণ ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মানের অর্ধেকটা নিলে আমরা পাবো সামান্তরিকের ক্ষেত্রফল, যদি কর্ণ দেওয়া থাকে তাইলে। ওকে ফাইন। তো এটা কেমনে আসছে এটাও ডিরাইভ করা যায়, অনেকটা জায়গা নষ্ট হইতো, দরকার নাই। যে ব্যাপারটা হইতো এই পি প্লাস পি ক্রস কিউ না, এইখান থেকে পি এবং কিউ এর মান বের করে দেখতেছো এই দুইটাকে যোগ করলে পি চলে যাবে, একটা কিউ ইকুয়ালস টু আসবে এ প্লাস বি বাই 2, আবার এদেরকে বিয়োগ করলে থাকবে 2q ইকুয়ালস টু এ মাইনাস বি। তাহলে ওখান থেকে পি ইকুয়ালস টু আসবে এ প্লাস বি বাই 2, কিউ ইকুয়ালস টু আসবে এ মাইনাস বি বাই 2। ওই দুইটা এখানে বসায় এরপর বিস্তার করলে ফাইনালি এই লাইনটা আসে। তাহলে আমরা জানবো বাহু থাকলে বাহুর ক্রস গুণফলের মানটাই হচ্ছে ক্ষেত্রফল, আর কর্ণ থাকলে সামান্তরিকের কর্ণের ক্রস গুণফলের মানের অর্ধেকটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল নির্ণয়ে যত অঙ্ক আছে ক্রস গুণফলের মাধ্যমে ডেফিনেটলি আমরা করে ফেলতে পারবো। এই টাইপের অঙ্কগুলো এইচএসসি তে বা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এগুলো ইজি জিনিসপত্র। ফাইন। এবার আমরা দেখব 2 + 1 = 3, 3i ক্যাপ 2j ক্যাপ 2k ক্যাপ, এটা একটা কর্ণ, দেন এই আরেকটা কর্ণ, এই দুইটা কর্ণ দিয়ে দিবে। এই দুইটা কর্ণ দিয়ে আমরা জানতে চাবো সামান্তরিকের কর্ণ দিয়ে দেয় এবং জানতে চায় সামান্তরিকের ক্ষেত্রফল কত। তো সেটাও কিন্তু বের করা যায়। মাঝে মধ্যে সামান্তরিকের
ওকে, এইবার আমরা একটু অ্যাডভান্স একটা জিনিস শিখে ফেলি। হ্যাঁ, এইবার আমরা যেটা শিখবো সেটা আমাদের সিলেবাসে আগে ছিল না। এবার আমরা শিখবো তলের সমীকরণ নির্ণয়। এবার আমরা তলের সমীকরণ নির্ণয় শিখবো। তোমরা তলের সমীকরণ কিরকম হয় এটা কিন্তু আমাদের 9-10 বা ইন্টারের ম্যাথমেটিক্সের সিলেবাসেও নাই। এবার আমরা তলের সমীকরণ নির্ণয় করা শিখবো। কোয়াইট সিম্পলি আমরা এটা করতে পারবো, একটা তলের সমীকরণ। সো এই তলের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের ভেক্টর লাগবেই। এটা একটা যেই স্ট্যান্ডার্ড কনসেপ্ট, খুব সুন্দর একটা কনসেপ্ট। তাহলে চলো আমরা সবাই মনোযোগী হই। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আমরা আগে তলের সমীকরণ কিরকম হয় সেটা দেখবো। তার আগে আমরা একটু ম্যাথটা স্টেট করে নিই, অঙ্কের স্টেটমেন্টটা আগে আমরা একটু দেখে নিই। এই অঙ্কটা বুঝলে ভেক্টরের অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরকম তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক বলেছে বিন্দু তিনটি দিয়ে গঠিত তলের সমীকরণ। আচ্ছা, এই অঙ্কটা আমাদের এখানে ছিল, আই থিঙ্ক লিখতে হতো না, বুঝতে হবে একটু। কোথায়? আচ্ছা, এখানে আমরা বলেছি বিন্দু তিনটি দিয়ে গঠিত তলের সমীকরণ নির্ণয় করো। আজকে আমরা এইটাই শিখবো লাস্ট, এবং এইটা খুব ভালো একটা কনসেপ্ট। সবাইকে বলবো যে পূর্ণ মনোযোগ দাও, তাহলে আমরা এটা সহজে বুঝে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে যে কোনো তিনটা বিন্দু অবশ্যই একটা তলের উপরে থাকবে, ফার্স্ট থিং ফার্স্ট। হ্যাঁ, আমরা যেভাবে জানি যে কোনো দুইটা বিন্দু অবশ্যই একটা সরল রেখার উপরে থাকে, ঠিক সেভাবে যে কোনো তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ আঁকা যায়। ওই ত্রিভুজটাই তো একটা তল, তাই না, একটা প্লেটের মতো। তার মানে যে কোনো তিনটা বিন্দু একটা তলে থাকবে। ওকে, ফাইন। তাহলে এবার দেখো যে তলের সমীকরণটা কিরকম হয়, আমাদের আগে এটা দেখতে হবে। আমরা সরল রেখার সমীকরণ কিন্তু সবাই জানি। লেটস সে এটা যদি একটা সরল রেখা হয়, এটা যদি একটা সরল রেখা হয়, তো বাঁকা হয়ে গেছে। তো এটা যদি একটা সরল রেখা হয়, তাহলে এই সরল রেখার উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা বলি এক্স ওয়াই। হ্যাঁ, তার মানে এরকম সকল বিন্দু মিলে এই সরল রেখা। আমরা জানি সরল রেখার সমীকরণটা হচ্ছে এইরকম হবে, আদর্শ সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়ালস 0। এইটা হচ্ছে সরল রেখার আদর্শ সমীকরণ। ওকে, কজ বুঝতেছো একটা রেখার উপরে তো থাকবে একটা বিন্দু, তাহলে বিন্দু বলতে ভেরিয়েবল দুইটা হবে এক্স ওয়াই। হ্যাঁ, তার মানে বুঝতেছো এই যে একটা ভেরিয়েবল এক্স আর একটা ভেরিয়েবল ওয়াই, এ বি সি এরা তিনজনই ধ্রুবক। তার মানে যে সকল বিন্দুগুলা, যে সকল এক্স ওয়াই এই সমীকরণে বসাইলে শূন্য হয়, এবিসি তো একটা ধ্রুবক, সেই সকল বিন্দুগুলো এই রেখার উপরে থাকবে, মানে সকল রেখাকে নিয়ে এই সরল রেখা। ওকে, ফাইন, কারণ সরল রেখার উপরে বিন্দু থাকে। এখন একটা তলের উপরে কি থাকবে? লেটস সে এইটা একটা তল, দেখো এইটা একটা তল। এইটা যদি একটা তল হয়, তাহলে বুঝতেছো তলের উপরে যে কোনো একটা বিন্দুতে এক্স ওয়াই জেড তিনটাই থাকবে। তলের উপরে যে কোনো একটা বিন্দু উপস্থিতি মানে কি, এক্স ওয়াই জেড তিনটা স্থানাঙ্ক আছে। তো তলের ক্ষেত্রে এক্স ওয়াই জেড যেহেতু তিনটা থাকবে, সেক্ষেত্রে এইটার সমীকরণ হওয়া উচিত আদর্শ এরকম, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল 0। হোপফুলি সবার এটা বুঝে ফেলা উচিত। তার মানে আমরা বুঝতে পারছি যে যেই সকল এক্স ওয়াই জেড, যেই সকল এক্স ওয়াই জেড হচ্ছে গিয়া এই সমীকরণকে স্যাটিসফাইড করবে, সেই সকল বিন্দুগুলাই এই তলের উপরে অবস্থিত, এবং সেই সকল বিন্দু মিলেই তো একটা তল গঠিত হবে। ঠিক আছে, দ্যাট মিনস সরল রেখার সমীকরণের মতোই তলের সমীকরণ, যেটাতে এক্স ওয়াই জেড থাকে, তার সঙ্গে সহগ আকারে এ বি সি এবং আরেকটা ধ্রুবক ডি থাকে।
বুঝছি সবাই? তাহলে তলের আদর্শ সমীকরণ দেখতে কিরকম সেটা আমরা সবাই বুঝে ফেলছি। এখন আমাদের টার্গেট হবে যে এই আদর্শ সমীকরণটা তৈরি করা। এই আদর্শ সমীকরণটা আমরা তৈরি করব। আমাদের 3টা বিন্দু দেওয়া আছে, ওইটা দিয়ে এই আদর্শ সমীকরণটা আমরা সবাই তৈরি করব। সবাই ফুল মনোযোগ ধরে রাখো, দেখবা যে খুব সহজে আমি এটা তোমাদেরকে বুঝাই দিব। ঠিক আছে? তাহলে এইরকম দেখতে কিছু একটা বের করব। চলো, এখন এইটা শিওর যে 3টা বিন্দু অবশ্যই একটা নির্দিষ্ট তলে থাকে, সেই তলটার সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইটাই সেই তল, ধরলাম এইটাই হচ্ছে আমাদের সেই তল। ওকে, যেইটা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এই তলের উপরেই তো এই 3টা বিন্দু আছে। একটা বিন্দু আমরা দেখতেছি যেটা হচ্ছে 1, 1, 1, আরেকটা বিন্দু এখানে আছে যেটা 2, 5, 6, আরেকটা বিন্দু দেখতেছো 4, 3, 7, ধরলাম এটা এখানে আছে 4, 3, 7। ওকে, তাহলে এই 3টা বিন্দুতে এই তলের উপরেই অবস্থিত, এটা তো বলে দিছে। এখন এই তলের সমীকরণ লাগবে। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এই তলের উপরে অবস্থিত 3টা বিন্দু দিয়ে 2টা ভেক্টর বের করে ফেলবো। দেখো, এই 2টা বিন্দু দিয়ে একটা ভেক্টর বের করা যাবে, এইটা থেকে এটা বিয়োগ করলে তো একটা ভেক্টর। ঠিক তেমন এই 2টা বিন্দু থেকেও একটা ভেক্টর বের করা যাবে। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো যে এই 2টা বিন্দু দিয়ে আমরা একটা ভেক্টর বের করতে পারবো। লেটস সে ওই ভেক্টরটার নাম দিলাম আমি এ, আর এই 2টা বিন্দু দিয়ে আমরা একটা ভেক্টর বের করতে পারবো যেটার নাম দিলাম বি। বিয়োগ করলেই আমরা এবি ভেক্টর পেয়ে যাব। তাহলে আমরা এবি ভেক্টরটা বের করে ফেলি। প্রথমে ওই 3টা বিন্দু দিয়ে 2টা ভেক্টর বের করব। তাহলে এ ভেক্টর যখন বের করব, এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে আই ক্যাপ, 5 থেকে 1 বিয়োগ করলে +4 জে ক্যাপ, 6 থেকে এই 1 বিয়োগ করলে +5 কে ক্যাপ। নিশ্চয়ই বুঝছো, এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করলে এদের মধ্যবর্তী ভেক্টর। ঠিক তেমন করে এই বি ভেক্টর যখন বের করব তখন এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করব। সবাই মনোযোগ দিও, হ্যাঁ, এই বিন্দু থেকে এটা বিয়োগ করব। দ্যাট মিনস 4 - 1, মানে বি ভেক্টর ইকুয়ালস টু হবে, দেখতেছো এটা 4 - 1 মানে 3i ক্যাপ, দেন 3 - 1 মানে 2j ক্যাপ, দেন 7 - 1 মানে +6k ক্যাপ। তাহলে দেখো আমরা এই তলের উপরে 2টা ভেক্টর পেয়ে গেছি। এইবার আমরা এই 2টা ভেক্টরের ক্রস গুণফলটা নির্ণয় করে ফেলবো। দেখো কি কাজে আসবে, পুরোটা দেখলে বুঝতে পারবা। এই 2টা ভেক্টরের ক্রস গুণফল বের করব, মানে এ ক্রস বি আমরা নির্ণয় করতে চাই। এ ক্রস বি কে আমি আর একটা ভেক্টর বলতে পারি, বিকজ ক্রস গুণফল তো একটা ভেক্টর, সেটাকে আমি ডি বললাম, এ ক্রস বি। তাহলে বুঝতেছো, এ থেকে বি এ ক্রস করাবো। এ থেকে যদি বি এ ক্রস করাই, এটা কি এন্টি ক্লকওয়াইজ? এন্টি ক্লকওয়াইজ হলে হয় কি, তল বরাবর উপরের দিকে। তার মানে আমরা তল বরাবর উপরের দিকে একটা ভেক্টর পাবো, এ ক্রস বি এন্টি ক্লকওয়াইজ, মানে তল বরাবর উপরের দিকে একটা ভেক্টর পাবো। এবং তল বরাবর উপর দিকে সেই ভেক্টরটাকেই আমরা বলতেছি হচ্ছে ডি ভেক্টর, যেটা এ ক্রস বি। তাইলে আমরা তলের উপরে লম্ব এই ভেক্টরটা ডিটাকে বের করি, যেটা এ ক্রস বি। দেখো, এ থেকে বিতে ক্রস করলে এন্টি ক্লকওয়াইজ, মানে উপরের দিক বরাবর আসবে ভেক্টরটা। তাহলে এই যে সেই ডি, এটা বের করি। A equals to 1, 4, 5. B equals to 3, 2, 6. 3, 2, 6. সবাই নিশ্চয়ই বুঝছো, এ বি বের করা আছে। বিস্তার করলে আই এর সঙ্গে 4 × 6, 4 × 6 24, মাইনাস 5 × 2 10, মাইনাস জে, এখানে 6 মাইনাস 15, দেন প্লাস কে, বিস্তারটা করে নিচ্ছি আমি, 2 - 12, 2 - 12, 2 - 12, হ্যাঁ, 7 × 12, ফাইন। তাহলে এখান থেকে এই ক্রস গুণফলের মানটা আসবে 14i ক্যাপ, এখানে বিয়োগ করলে আসবে হচ্ছে 6 গেলে -9 মানে +9j ক্যাপ, আর এখানে আসবে -10k ক্যাপ। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু ডি ভেক্টরটা পেয়ে গেছি। ডি ভেক্টরটার যে ভ্যালু আসছে সেটাই কষ্ট আসছে 14i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 10k ক্যাপ। এখন তলের উপরে লম্ব একটা ভেক্টর পাইলাম। এইবার খেয়াল করে দেখো যে তলের যখন সমীকরণ বের করব ডেফিনেটলি তলের উপরে একটা বিন্দু ধরে নিব। তাহলে এইটা হচ্ছে তলের উপরে বিন্দু, সেটা হচ্ছে XYZ। এবং বুঝতেছো
এই এক্স ওয়াই জেড এমন হইতে হবে যাতে করে তারা তলের উপরে থাকে। আমরা তলের উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। যেমন করে আমরা সরল রেখার যখন সঞ্চারপথ বের করি তখন ধরে নেই না সরল রেখার উপরে একটা বিন্দু এক্স ওয়াই, তাহলে তলের যখন সমীকরণ বের করব তলের উপরে একটা বিন্দু ধরে নিব না এক্স ওয়াই জেড। ফাইন, তাহলে দেখো তলের উপরে একটা বিন্দু আমরা ধরে নিলাম এক্স ওয়াই জেড। তাহলে এই এক্স ওয়াই জেড এর সঙ্গে নিশ্চয়ই বুঝতেছো এখানে আরেকটা ভেক্টর ডিফাইন করা যাবে, এইখানে আরেকটা ভেক্টর বানানো যাবে, এই বিন্দু এবং এই বিন্দুর মাঝে আরেকটা ভেক্টর কিন্তু আমরা বানাইতে পারবো এবং এই ভেক্টরটা কিন্তু তলের উপরে আছে। এখন এই ভেক্টরটার নাম দিলাম আমরা সি, ধরলাম তলের উপরে যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে দেখো এই যে 1 1 1 বিন্দু এবং এক্স ওয়াই জেড বিন্দুর মাঝে একটা ভেক্টর আর একটা ভেক্টর সি। তাহলে সিটা আমরা বের করি। দেখো সি ভেক্টর ইকুয়ালস টু আসবে, সি ভেক্টর ইকুয়ালস টু এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী ভেক্টর, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করব। তাহলে x মাইনাস 1 আই ক্যাপ, x মাইনাস 1 আই ক্যাপ, y মাইনাস 1 জে ক্যাপ, নিশ্চয়ই বুঝতেছ, y মাইনাস 1 জে ক্যাপ প্লাস জে মাইনাস 1 কে ক্যাপ। দেখো x মাইনাস 1 আই ক্যাপ, y মাইনাস 1 জে ক্যাপ, জে মাইনাস 1 কে ক্যাপ, তলের উপরে একটা ভেক্টর বের করলাম এবং এক্স ওয়াই জেড হচ্ছে তলের উপরে যে কোনো একটা বিন্দু বোঝাচ্ছে। এইবার তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করছো, সবাই ডেফিনেটলি এটা ধরতে পারছো, সেটা হচ্ছে এই ডি ভেক্টরটা আর এই সি ভেক্টরটার মাঝের কোণ কিন্তু 90 ডিগ্রি। কেমনে 90 ডিগ্রি? দেখো সি ভেক্টরটা আছে তলের উপরে আর ডি ভেক্টরটা আছে তলের সাথে লম্ব। দেখো যেহেতু এই এক্স ওয়াই জেড তলের উপরে একটা বিন্দু, তার মানে সি ভেক্টরটা তলের উপরে পড়ে আছে, টেবিলের উপরে একটা কলম পড়ে আছে। আর দেখো ডি ভেক্টরটা কিন্তু তলের থেকে লম্ব দিকে, তার মানে একটা তল বরাবর একটা তলের উপরে, তার মানে সেখানে মাঝের কোণ 90। মাঝের কোণ 90 হইলে আমরা এটা সবাই জানি, মাঝের কোণ যদি 90 হয় তাহলে ভেক্টর দুইটার ডট গুণফল কিন্তু শূন্য হয়। তাহলে এই ডি ভেক্টর এবং সি ভেক্টরের মাঝের কোণ 90, সি আছে এই টেবিলের উপরে আর ডি আছে টেবিল থেকে উপরের দিকে, তার মানে মাঝের কোণ 90। তার মানে আমরা বুঝতেছি এই ডি ভেক্টর এবং সি ভেক্টরের ডট গুণফল শূন্য হবে, কারণ আমরা জানি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে সেই দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হয়, cos 90 0। তাহলে এবার খেয়াল করে দেখো আমাদের কাছে সিও আছে ডিও আছে, ইজন্ট ইট? দেখো আমাদের কাছে এই যে সি ভেক্টরটাও আছে, আমাদের কাছে এই যে ডি ভেক্টরটাও আছে, তাহলে তো এদের ডট গুণফল বের করাই যাবে। এদের ডট গুণফল যখন বের করব, দেখো ডি এর ক্ষেত্রে আই এর সহগ 14 আর সি এর ক্ষেত্রে আই এর সহগ x মাইনাস 1। ডট গুণফল মানে কি? সহগগুলোর গুণফল। দ্যাট মিনস 14 ইন্টু x মাইনাস 1 প্লাস ডি এর যে এর সহগ 9 আর সি এর যে এর সহগ y মাইনাস 1, মানে 9 ইন্টু y মাইনাস 1। দেন এখানে মাইনাস 10 আর এখানে হচ্ছে z মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 10 ইন্টু z মাইনাস 1, সহগগুলোর গুণফলের যোগফল, ডট গুণফল ইকুয়ালস টু 0। এবার ইকুয়েশন এটা চলে আসছে, দেখো এটাকে একটু ভেঙে লিখলে 14x মাইনাস 14 প্লাস 9y মাইনাস 9 আর এখানে মাইনাস 10 দ্বারা গুণ করলে মাইনাস 10z প্লাস 10 ইকুয়ালস 0। এবার একটু গুছায় লিখতে পারি 14x দেন 9y, এই যে 9y দেন মাইনাস 10z গেল। এরপর দেখো মাইনাস 14 মাইনাস 9 এদেরকে যোগ করলে হবে মাইনাস 23 আর প্লাস 10, মাইনাস 23 প্লাস 10 মানে হচ্ছে মাইনাস 13 ইকুয়ালস 0। উই গট আওয়ার ইকুয়েশন। এইটাকেই তো আমরা খুঁজছিলাম, ইজন্ট ইট? আমরা তো এইটাকেই বের করতে চেয়েছি। দেখো এটা দেখতে কি এরকম না? ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0, এরকম না? তলের আদর্শ সমীকরণের মতো দেখতেই পাচ্ছ যে এই যে x এর সঙ্গে a থাকবে, এই যে x এর সঙ্গে a আছে, a হচ্ছে 14, y এর সঙ্গে b থাকবে, এই যে y এর সঙ্গে b হচ্ছে 9, z এর সঙ্গে c থাকবে, c হচ্ছে এখানে মাইনাস 10 আর একটা d থাকবে ধ্রুবক যেটা হচ্ছে মাইনাস 13। That means 14x plus 9y minus 10z minus 13 equals 0. This is our answer. এটাই আমাদের
তলের সমীকরণ, যেই তলটার উপরে এই তিনটা বিন্দু অবস্থান করতেছে। দেখো ভেক্টর অ্যাপ্লাই করে আমরা একটা তলের ইকুয়েশন বের করে ফেলতে পারি, ওয়্যারএজ ইউক্লিডিয়ান জিওমেট্রি ইউজ করে কিন্তু তলের সমীকরণ বের করা কোয়াইট ইম্পসিবল। আমরা যদি চাইতাম একটা তলের সমীকরণ বের করব ভেক্টর মেথড বাদে দেখতা, সেটা ইউক্লিডে দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রে আসলে ইউক্লিডিয়ান জিওমেট্রি বেটার কাজ করে না। ইউক্লিডিয়ান জিওমেট্রি কাজ করে স্ট্রেট লাইন বা একমাত্রিক বস্তুর ক্ষেত্রে ভালো অবজারভেশন দেয়। বা যখন বস্তু দ্বিমাত্রিক ত্রিমাত্রিক হইতে শুরু করে বা মাত্রা যখন বাড়ে, তখন ভেক্টর ইউজ করেই আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করি। এই অঙ্কটা করার পরে তোমার কাছে কিন্তু ভেক্টর নতুন করে রিডিফাইন্ড হয়ে ধরা দেওয়ার কথা। হোপফুলি সবাই এটা বুঝছো। আচ্ছা, বাকি বিল্লা বলছো স্যার এই ধরনের ম্যাথ কি বোর্ডে আসবে? না না, এই ধরনের ম্যাথ আমি তোমাদেরকে করাচ্ছি বা আমি পড়াই, বাট এই ধরনের ম্যাথ কখনো বোর্ডে আসবে না। এই ধরনের ম্যাথ বুয়েট পরীক্ষাতেও রেয়ারলি আসবে না। তবে এই স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো বেসিক্যালি যেই স্ট্যান্ডার্ডের। এখন আমরা কি খুদাই মনে করো কঠিন অঙ্ক করব? না, কখনো সেটা করব না। আমরা ডেফিনেটলি এইগুলাই করব যেগুলো বোর্ডে আসবে, বুয়েট পরীক্ষায় আসবে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসবে। তার পাশাপাশি এই অঙ্কগুলো আমরা করব, এর একটা বড় কারণ হচ্ছে এই অঙ্ক করার পরে তোমার কিন্তু সকল কনসেপ্ট হঠাৎ করে একটা নাড়াচাড়া দিয়ে ওঠে। মনে হয় না যে আচ্ছা এইবার ধরতে পারছি যে জিনিসগুলো তো এভাবে কাজ করে। তো এই যে ফিলগুলো, এইগুলো যখন আসবে তখন তোমার পুরো ফিজিক্সের উপরে দক্ষতার জায়গাটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে? এবং দক্ষতার জায়গা যখন বেড়ে যাবে তখন তুমি সাবজেক্টটাতে পারদর্শী হয়ে যাবা। ইউ ক্যান কন্ট্রোল ইট, ইউ ক্যান ম্যানিপুলেট, ইউ ক্যান এক্সিকিউট ইট। ওকে, ফাইন। হোপফুলি সবাই এটা বুঝতে পারছি। ক্লিয়ার? গুড। ভাই ডট ইউজ করাটা বুঝলাম না। ডট ইউজ করাটা কেমন করেই তো আমরা আসলে এই ইকুয়েশনটা বানাইতে পারছি। আচ্ছা, হোপফুলি সবাই এটা বুঝে নিয়েছে। তো আজকে আমরা স্কেলার ক্রস গুণন এবং ডট ক্রস গুণনের অ্যাপ্লিকেশনস এর জায়গাগুলো পড়েছি। আচ্ছা, ওকে। তো ভাই ক্লাস অফ হয়ে গেছিল। হ্যাঁ, ক্লাস অফ হয়ে গেছিল, আমি নেটওয়ার্ক চেঞ্জ করে দিয়েছি। এর মধ্যে আমরা কিছু পড়ি নাই, আমরা এর আগেই বাকি অংশটা পড়ে নিয়েছিলাম। ওকে, সো দ্যাটস ইট। তো আজকে আমরা আর ক্লাস লম্বা করব না। আমাদের ভেক্টরের উপরে তোমাদের যে রুটিনটা দেওয়া ছিল, ওই রুটিন অনুযায়ী তোমাদের ভেক্টরের উপরে মোট ক্লাস হওয়ার কথা ছিল 6টি, বাট আমরা নাম্বার অফ ক্লাস বাড়াই নিব। তোমাদের একটু বলে নেই আর কি। হ্যাঁ, রুটিন যেটা দেওয়ার ছিল, তোমরা রুটিন শুরুতেই সবাইকে আমি একটা রুটিন দিয়েছি, ওটা একটা অ্যাপ্রক্সিমেট রুটিন। আমরা ওর থেকে কম কখনো পড়বো না, আমরা সবসময় ওর থেকে বেশি ক্লাস নিব। ঠিক আছে? আচ্ছা, তো এখন ব্যাপার যেটা হয়েছে যে অনেকে এরকম আসো যে ভাই কেন 6টা ছিল, কেন আপনি 7টা নিলেন, কেন আপনি 8টা নিলেন, এরকম অবজেকশন দেওয়া যাবে না। কজ আমি চেষ্টা করব তোমাদেরকে একদম গুছায় ঠান্ডা মাথায় কনসেপ্ট ধরে ধরে পুরো ফিজিক্সটাকে শেষ করে দেওয়ার। কজ আমরা যদি সুন্দর মতো গুছায় একবার পড়ে ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে একাডেমিক অ্যাডমিশন এগুলো কোনোটাতেই আমাদের আসলে আটকাবে না। ঠিক আছে? তাহলে আমাদের 6 নাম্বার ক্লাসটা শেষ হয়ে গেল। নেক্সট সপ্তাহে আমরা ভেক্টরের উপর আরো ক্লাস করব, আরো 2টি ক্লাসের মতো আমাদের ভেক্টরের উপর লাগবে। নেক্সট সপ্তাহে আমরা আপেক্ষিক বেগ পড়বো একটা ক্লাসে, আর একটা ক্লাসে আমরা পড়বো হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ঠিক আছে? তাহলে যেখানে 6টা ক্লাস ছিল সেখানে আমরা 8টা করে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এভাবে করে দেখা যাবে আস্তে আস্তে চ্যাপ্টার বাই চ্যাপ্টার গুছায় যখন আমরা পড়ে ফেলবো, তখন আমাদের একটা গুড কন্ট্রোল চলে আসবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, এতটুকুই। ওকে, বাই।